এন্টারপ্রেনার প্রথম প্রবলেমটা হয় আর একটু সময় নেই, একটু চিন্তা করি। এই মেন্টালিটি যারা, তারা আমার মনে হয় এন্টারপ্রেনার হওয়ার উপযুক্ত নয়। মেক ইউর ওন রুলস, যেদিনই চায় সে ছুটি নিতে পারে। দিজ আর অল ফ্লাওয়ারি ওয়ার্ডস, এটার সাথে আসলে রিয়ালিটির কোনো মিল নাই। মানুষের জীবনে টাকা ইম্পর্টেন্ট না, মানুষের জীবনে ইম্পর্টেন্ট হচ্ছে সময়। টাকা ফেরত আসবে, টাইম কিন্তু ফেরত আসবে না। নেটওয়ার্কিং ইজ অলসো এ ক্যাপিটাল। ফোকাস রাখা এবং স্যাক্রিফাইস। ই-কমার্স ইজ লাইক ইলেকট্রিসিটি যেরকম একটা দেশে লাগবেই, ই-কমার্স একটা দেশে লাগবেই। আমাদের যে এন্টারপ্রেনিউরিয়াল এডুকেশনটা একজন ফাউন্ডারের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন? Sir, I have a dream, I have a plan, I have a vision to take a rent, to start it. ওর মেইলে আমি স্পামে পাঠিয়ে দিতাম। 21 লাখ টাকা পুরো খরচ করে ফেললো, 1 টাকাও প্রফিট রাখি নাই। তাহলে আমি ব্যবসাটা তারপরে করলাম কিভাবে? আমার প্রথম কোম্পানির মধ্যে ড্যাফোডিল পাবলিকেশনস, তখন মাত্র 2200 টাকাতে ভাড়া নিয়েছে। 2 মাস 2.5 মাসের ভিতরে রিয়েলাইজ করলাম এই ব্যবসা আমি ফিট না, এখানে আই লুজ মাই অল রেপুটেশন। আমি তখন নিজেও চোখ বন্ধ করে মেডিটেশন করলাম, হোয়াট ইজ মাই কোর স্ট্রেংথ। সো আমি তখন বললাম যে ড্যাফোডিল পাবলিকেশন গন, এটা দিয়ে হবে না আমার দ্বারা, লেটস ট্রাই টু রেজিস্টার ড্যাফোডিল কম্পিউটার্স। তখন আমার কাছে মনে হয় যে জীবনের রাইট ডিসিশনটা নিয়ে ফেললাম, যে আমি আর যাই কিছু ডাইরেক্ট কম্পিউটার ইম্পোর্ট করবো এবং ফার্স্ট বাংলাদেশে কম্পিউটার অ্যাসেম্বল করবো। সবাই বলে এটা কি সম্ভব? সম্ভব। এখানে আমি সাকসেসটা পেয়ে গেলাম, মানে রিয়েল সাকসেসটা কিন্তু আমার আসলো। কারণ আমার মনে আছে যে প্রথম কম্পিউটারে আমি যখন সাপ্লাই করি, তখন আমার যেই কস্টিং, সেই কস্টিং ছিল মাত্র 22,000 টাকা। আমি যখন যাকে বিক্রি করবো তাকে বললাম যে আপনি মার্কেটে এটা কত টাকা পাচ্ছেন? তো বললে আমি মার্কেটে যাই পাচ্ছি, তুমি যদি 72,000 টাকা আমাকে দাও আমি তোমার কাছ থেকে নিব। 50,000 টাকা নেট প্রফিট একটা কম্পিউটারে, যেটা এখন চিন্তাই করা যায় না। উঠার সময় কিন্তু আমার সমস্ত ক্যাশ টাকা চিন্তাই হয়ে গেল। যখন আমি ভাবলাম যে কি গেছে, আমার কাগজ গেছে, আমার রেপুটেশন তো যায়নি, আমার তো ব্র্যান্ড ভ্যালু যায়নি, আমার তো মার্কেট নেটওয়ার্কিং যায়নি। এবং ঠিকই দেখলাম যেই টাকা আমার হারা গেছে, আমি তার থেকে কিন্তু 4 গুণ 5 গুণ টাকা কিন্তু আমি আর্ন করছি মাত্র 21 দিনে। কারণ সাপ্লায়ারে গিয়ে বলছি যে আমি তো টাকা হারিয়ে ফেলছি, বিশ্বাস করো? হ্যাঁ, তোমার বিশ্বাস করি। তাহলে আমার ক্রেডিট দাও, 6 মাস পরে টাকা দেবো। এবং এক কন্টেইনার এনে 3 দিনের ভিতরে কন্টেইনার বিক্রি করে ফেললাম। 21 লক্ষ টাকা নেট প্রফিট মাত্র 20 দিন বা 15 দিন। শখ ছিল গাড়ি কিনবো, কিনলাম গাড়ি, টাউনেজ গাড়ি, তখন 10 লাখ বা 11 লাখ টাকা দিয়ে কিনলাম গাড়ি। একটা ফ্ল্যাট বাড়ি কেনার শখ, দিলাম একটা ফ্ল্যাট বাড়ি বুকিং, বাদ বাকি টাকা দিয়ে শোরুমে খরচ করলাম। 21 লাখ টাকা পুরো খরচ করে ফেললো, 1 টাকাও প্রফিট রাখি নাই। তাহলে আমি ব্যবসাটা তারপরে করলাম কিভাবে? এখানে কিন্তু আমার মূল হচ্ছে রেপুটেশন। আমি কিন্তু টাকা লস করে রেপুটেশন কিন্তু লস করি নাই। তখন একটা কম্পিউটার কিনবো আমি, আমার হয়তো 56,000 টাকা লাগবে, আর আমার কাছে ছিল তখন মাত্র 22 থেকে 23,000 টাকা। আমার তখন বিজনেস রানিং, কিন্তু বাদ বাকি টাকাটা আমি ম্যানেজ করতে পারছি না। আর আমার ফ্রেন্ডরা তখন এত রিচ না, আমি হয়তো ব্যবসা শুরু করি, তারা তো বেচারা তখন অনেকে জব শুরুই করে নাই। তো আমি কিন্তু একটা পলিসি নিই। পলিসিটা কি, যে সবার কাছ থেকে তো আমি যদি ধম করে বলি যে আমাকে 30,000 টাকা দাও, কেউ দিবে না। তো আমার মনে আছে যে আমার একটা ফ্রেন্ড আছে, এখন সে ডিউক ইউনিভার্সিটি প্রফেসর, ওর নাম ডাক নাম লেনিন আর কি। আমি যে লেনিন, তুমি আমার কিছু টাকা ধার দিতে পারবে? কত? ভয় পেয়ে গেছে, ভাবছি আমি একটা ব্যবসায়ী। আমি খুব বেশি, তুমি কত দিতে পারবো? 2,000 টাকা এখনই দিয়ে দিতে পারো। দিয়ে দাও, 2,000 টাকাই দাও। ও কিন্তু মানবে কিছু বের করে 2,000 টাকা দিয়ে দিল। একটু পরে আমার আরেকটা ফ্রেন্ড আসলো, সে এখন একদম বড় মাপের পুলিশ অফিসার। তারা আমি বললাম যে এই তুমি আমারে কিছু টাকা দিতে পারবে? কত? আমি তুমি কত দিতে পারবে? 4,000 টাকা হলে এখনই দিয়ে দিতে পারবো। আমি দাও 4,000 টাকাই দাও। তারপর আমার আরেকটা ফ্রেন্ড আসছে মালিবাগে, ওরে হয়তো বললাম যে তোমার তো ফিনান্সিয়াল অবস্থা ভালো, তুমি কত দিতে? ওগুলো আমি 5,000 টাকা দিতে পারবো। দিলে এখনই দিতে পারো। আমি দিয়ে দাও। আমি সবাই আবার বলে দিলাম, দেখো সাবধান, আমার কিন্তু পয়সা ফেরত দিতে দেরি হইতে পারে। অসুবিধা নেই, 2,000 অল্প টাকা হইলে মানুষ কিন্তু পেইনটা নিতে পারে। আমার মনে সম্ভবত 2 দিনের ভিতরে আমার কিন্তু 36,000, মানে যেটা আমার শর্ট ছিল, এটা আমার হয়ে গেল। তার মানে এটাও কিন্তু একটা স্টার্ট আপ ফান্ড, মানে দ্যাট ইজ ফান্ডিং। ওই সময় তো এটা ছিল না, থাকলে হয়তো এটা হয়তো ক্রাউড ফান্ড, তাই না? সবাই বলে ফান্ড নাই, বাবারে নাই, একটু ওয়েট করি, দেখি টাকা। নো, প্লিজ স্টার্ট ইট। টাকা কে দিবে কেউ জানে না। যেটা অনেকেই এখানে কথাটাকে বললো, নবীর ভাইও বললো, উনিও বললেন যে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। দিস ট্রু, টাকা আল্লাহই দিবে। ও কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু অনেক সময় মনে করি ধেত প্যারা দেয় অনেক, ধেত এই লোকটার সময় দেওয়া যায় না, এই এর কাছে যাওয়া যায় না, ডোন্ট ডু ইট। কখন কোথায়? কারণ এমন এটাই হইতে পারে যে আল্লাহ ভাগ্যটা তার সাথেই তোমার সাথে ট্যাগ করে রেখেছে। এবং আজকে আমি রিয়েলাইজ করি যে আমি টাকা যদি আমার চিন্তায় না হতো, হয়তো আমি এই জায়গায় আসতাম না। ক্রিটিসাইজ, চ্যালেঞ্জ, রিস্ক, পেইন, এগুলো সবগুলি নিতে হবে, কোনো বিকল্প নাই। যত বই বা যত গাইডলাইন বা যাদেরকে আমরা রেফারেন্স হিসাবে দিই, তারা সবই হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। বাংলাদেশের এন্টারপ্রেনারদের পেইন কিন্তু আনবিলিভেবল হাই। এটা আর কেউ বুঝুক আর না বুঝুক, আমার মনে হয় আমার থেকে কেউ আর ভালো বুঝবে না। মেন্টালি রেডি থাকতে হবে যে আমি শুরুটা করতে চাই। এন্টারপ্রেনার প্রথম প্রবলেমটা হয় আর একটু সময় নেই, একটু চিন্তা করি। এই মেন্টালিটি যারা, তারা আমার মনে হয় এন্টারপ্রেনার হওয়ার উপযুক্ত নয়। ফ্রম মাই এক্সপিরিয়েন্স, লেটস স্টার্ট ইট। কারণ শুরুটা করতে হবে। এখন শুরু করলে প্রবলেম হবে, এই ভয় করে যদি আমি শুরু না করি তাহলে তো শেষ আর হবে না। মানুষের জীবনে টাকা ইম্পর্টেন্ট না, মানুষের জীবনে ইম্পর্টেন্ট হচ্ছে সময়। টাকা ফেরত আসবে, টাইম কিন্তু ফেরত আসবে না। এটা যিনি আমাদেরকে সৃষ্টি করছেন স্বয়ং আল্লাহ পাক,
তার নিজের বক্তব্য যে তোমরা টাইম কখনো ফেরত পাবো না। আমি ওকে চিনি না, ও আমাকে একটা মেইল করলো, মেইল করে আমাকে বললো যে স্যার আমি বুঝে না বুঝে একটা শুরু করে দিয়েছি, একটা বিল্ডিং ভাড়া নিয়ে নিছি, কিন্তু এখন তো চালাইতে পারছি না। আমি ভাবছিলাম যে আমার বিল্ডিংটাতে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রীদেরকে পাবো, আমি সাহস করে একটা 8 তলা বিল্ডিং ভাড়া নিয়ে নিছি স্যার, নিয়ে ইনভেস্টিং করে এখন তো স্যার বিপদে পড়ে গেছি। 5-6 মাস আমি কোন রকম টিকছি, এখন আমাকে একটু হেল্প করে। আমি সাথে সাথে বলছি শি ইজ দ্য রাইট এন্টারপ্রেনার, তারা হেল্প করো। কিন্তু ও যদি আমার লিখতো স্যার আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ ভিশন টু টেক এ র্যান্ট টু স্টার্ট ইট, ওর মেইলে আমি স্পামে পাঠিয়ে দিতাম যে ও জীবনে আর কোনো মেইল আমি অ্যাটেন্ড করবো না। সে শুরু করছে, আমি তাকে কখনই হেল্প করতে পারতাম না যদি সে শুরু না করতো। কিন্তু আমাদের ম্যাক্সিমামই কি বলবে, মেইল করে বলে স্যার আমার একটা বিজনেস প্ল্যান আছে, আপনার সাথে দেখা করতে চাই। আমি এগুলো ট্রাস্ট করে দিই, কারণ বিজনেস প্ল্যান তো কম্পিউটারে চাপ দিলেই হয়, কম্পিউটারে চাপ দিলেই পাওয়া যায় যে কোনো বিজনেস প্ল্যান। ইউ নিড টু স্টার্ট। এবং যারা কালকে থেকে শুরু করতে পারবেন না, আমি মনে করি দে আর নট দ্য রাইট এন্টারপ্রেনার। তারা ওই সারা জীবন চিন্তাই করবেন, চিন্তা করতে করতে লেটস স্টার্ট ইট। দুইটা চ্যালেঞ্জ আর কি আমার কাছে মনে হয়, যে ফোকাস রাখা এবং স্যাক্রিফাইস। আমি ফ্রিল্যান্সার হিসেবে 2005-এ মাসে প্রায় $3000 মতন ইনকাম করতাম, প্রায় 2 লাখ টাকার উপরে আমার ইনকাম ছিল মাসে। আমি হাফ টাইম কোম্পানি শুরু করি আর হাফ টাইম একটা স্টার্ট আপ, তখন একটা স্টার্ট আপে কাজ করতাম। তো হাফ টাইমের জন্য কোনো বেতন নিতাম না। পরে ব্রেইন স্টেশনে 2007-এ আমি ফুল টাইম হই। 2007-এ যখন ফুল টাইম হই তখন তো মানে মধ্যবিত্ত ফ্যামিলি, তো মানে কোনো বেতন না নিলে তো সংসার চলবে না। তো তখন আমি দেখলাম যে 10,000 টাকা হলে আমার চলে। তো আমি তখন 10,000 টাকা বেতন নেওয়া শুরু করলাম। এই যে 2005-এ আমার ইনকাম 2 লাখ টাকা ছিল মাসে অ্যাভারেজে, সেখান থেকে 10,000 টাকাতে নেমে আসা, সো ওইটা একটা স্যাক্রিফাইস ছিল। আর আরেকটা যেটা ডিফিকাল্ট পার্ট ছিল সেটা হচ্ছে যে এই আউটসোর্সিংটাতে এবং সফটওয়্যার ডেভেলপমেন্টটাতে ফোকাস করে রাখা। যে সফটওয়্যার ডেভেলপমেন্টে যেটা হয় যে মানে কন্টিনিউয়াসলি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করতে হয়। 2006-07 ওই সময় তো আমাদের কোনো ব্র্যান্ড ছিল না, কেউ আমাদের কোম্পানিতে কাজ করতে চাইতো না। এরকম হতো যে আমরা পিপলকে ইন্টারভিউর জন্য ডাকতাম, লোকজন ইন্টারভিউর জন্য আসতো না। তারপরে কেউ যদি আসতো তারপরে বলতাম যে আচ্ছা এত তারিখে জয়েন করবে, হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিছি, তারপর জয়েন করার সময় জয়েন করতেছে না। তো ব্র্যান্ডিংটা আর কি একটা বিগ চ্যালেঞ্জ ছিল। তো এই যে কন্টিনিউয়াসলি এই সফটওয়্যার ডেভেলপারদের পা ধরে বসে থাকা, তারপরে ক্লায়েন্টের তো ডেলিভারিতে প্রবলেম হয়, তখন ক্লায়েন্ট বকা দেয়, সেই সব বকা শোনা সহ্য করা, এগুলো দেখে অনেকে যেটা করতো যে অনেকে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে প্রোডাক্টে ফোকাস করতো। বাট আমরা সবসময় চাইতাম যে অনেক বড় একটা কোম্পানি করব, অনেক মানুষ কাজ করবে, আমরা বাংলাদেশের জন্য ফরেন কারেন্সি আর্ন করব, মানে আমাদের সবসময়ই একটা পারপাস ড্রিভেন কোম্পানি ছিল। ফোকাস রাখাটা দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, এবং ওই জায়গাটাতে আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত রাখতে পেরেছিলাম। ফোকাসের ব্যাপারটাও আর কি স্যাক্রিফাইসের একটা পার্ট। যেমন কোম্পানির সিইও হিসেবে মানে আমি নিজে যেহেতু হ্যান্ডস অন প্রোগ্রামার ছিলাম, তো আমি যখন আস্তে আস্তে লিডারশিপে যাচ্ছি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট আস্তে আস্তে ছাড়া লাগছে, সফটওয়্যার ডেভেলপার হিসেবে এটা আমার জন্য একটা কষ্টকর ব্যাপার। লিডারশিপে ফোকাস করা এবং আমার ক্রাফটসম্যানশিপ লুজ করা। আমি যখন একটা বই পড়তেছি তখন আমি হয়তো বা লিডারশিপ রিলেটেড বই পড়তেছি। আমার মনে আছে যে 2007-08-এ আমি গুড টু গ্রেট জিম কলিন্স এই বইটা পড়তেছিলাম। মানে প্রোগ্রামিংয়ের বই না পড়ে সাপোজ লিডারশিপের বই পড়া, ওই ফোকাসটা রাখা, ওই স্যাক্রিফাইসটা, দ্যাট potentially is a challenge that has helped us grow, I think. আমি বেশ কিছু ফেইলিয়ারের ভিতর দিয়ে গিয়েছি। দ্যাট ইজ অলসো এ ভেরি লং লিস্ট অফ লার্নিং। ব্যবসা করা নিয়ে সবসময় খুব ফ্লাওয়ারি কথাবার্তা বলা হয়, বি ইয়োর ওন বস, মেক ইয়োর ওন রুলস, যেদিনই চায় সে ছুটি নিতে পারে। দিজ আর অল ফ্লাওয়ারি ওয়ার্ডস, এটার সাথে আসলে রিয়ালিটির কোনো মিল নাই। দেখবেন যত বই পড়ি যাই পড়ি সবকিছু কিন্তু হচ্ছে সিলিকন ভ্যালি পার্সপেক্টিভ অথবা অ্যাট বেস্ট ইন্ডিয়ান পার্সপেক্টিভ। বাংলাদেশি পার্সপেক্টিভে ব্যবসা কিভাবে করতে হয়, চাকরি ছেড়ে কিভাবে ব্যবসা, এই ধরনের কোনো বই নাই। অপরচুনিটি আসলে সাথে সাথে অপরচুনিটিটাকে নেয়ার জন্য রেডি থাকতে হবে। তখন যদি আমি ভয় পেয়ে যাই, তখন যদি আমি ডিলে করি, তাহলে বুঝতে হবে যে আমার সেই অপরচুনিটিটা চলে গেল। চট করে কোনো বিজনেস আসলে কিনে ফেলাটা ঠিক না, পকেটে যদিও বা টাকা থাকে। নাম্বার 1 মিস্টেক, আমরা আসলে না বুঝে আমরা কিছু টাকা ইনভেস্ট করে ফেলছি। আইটি প্রোডাক্ট তৈরি করা মিনিমাম কয়েক কোটি টাকার ম্যাটার, সেটা তখন জানতাম না, এখন জানি। আমরা কোনো প্ল্যানিং ছাড়া, বিজনেস প্ল্যান ছাড়া
আমরা একটা ব্যবসা করতে নেমে গেছি, এইটা ছিল দ্বিতীয় ভুল আমাদের। ধরেন নতুন আইডিয়া নিয়ে আসছি, কালকেই নেমে যাব ভাই, ওই যে আমার প্রথম যে ভুলটা, কালকেই 5 লাখ টাকা দিয়ে দিব সবাই মিলে, 5 লাখ 10 লাখ করে 50 লাখ টাকার ফান্ড বানায় ফেলবো। আমার এরকম কয়েকবার হয়েছে, আমি মানে মানুষজন টাকা বের করে বসে আছে, আমি সবাইকে আটকাছি, ভাই আটকান, আগে বিজনেস প্ল্যান তৈরি করেন। এবং মজার জিনিস হচ্ছে, আমি যখন সবাইকে বলছি যে বিজনেস প্ল্যান তৈরি করেন, সে টোটাল ফিজিবিলিটি স্টাডি করেন, 3 বছর 5 বছর পরে কোথায় যাবে বিজনেস সেটা ঠিক করেন, কত টাকা প্রফিট হবে সেটা ঠিক করেন, এই অ্যানালিসিসগুলো যখন করতে দেওয়া হয়েছে, এরপরে আর দুইটার বেশি আর মিটিং হয় নাই। সবার ওই যে উৎসাহে ভাটা পড়ছে। সময় ভালো থাকলে সবাই খুব উৎসাহ দেখাবে, বাট সময়ের যখন ভালো থাকবে না, যখন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, তখন কি আমার উৎসাহ থাকে কিনা। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি আবার অতিরিক্ত ক্যালকুলেটিভ হয়ে যান, তাহলে সারা জীবনেও আপনি আর আসলে ব্যবসা শুরু করতে পারবেন না, শুধু খালি প্ল্যানই করতে থাকবেন। মনের মধ্যে একটা শান্তি আসে না, আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট ইজ মোর মিনিংফুল। তো একদিন এসে বললো, আচ্ছা ই কমার্স জিনিসটা কি? সেই ই কমার্সের সাথে সাথে আমি ই কমার্স নিয়ে রিসার্চ করা শুরু করি। ই কমার্স ইজ লাইক ইলেকট্রিসিটি যেরকম একটা দেশে লাগবেই, ই কমার্স একটা দেশে লাগবেই। ই কমার্স নিয়ে তাহলে আমরা কাজ করি, 3-4টা জিনিস একসাথে মিলে যায়। দেন তেজাস জিয়া এন্ড আই স্টার্টেড ওয়ার্কিং অন চাল ডাল। সো তখন ডেভ ম্যাকলোন নামে এক লোক ছিল, এবং সে বলে যে আমার ফান্ডিং স্ট্র্যাটেজি হলো কি স্প্রে অ্যান্ড প্রে। মানে লিটারালি তার ডিক্লেয়ার্ড ফান্ডিং স্ট্র্যাটেজি হলো কি আমি ছিটাবো দিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। হ্যাঁ, আমার এটার বাইরে আমি আচ্ছা এই লোকের সাথেই আমার দেখা করতে হবে। তো তার অফিসে গেলাম, তার অফিসে গিয়ে অফিসে ঢুকতে পারি না, তো লিফটে উঠতেছে। তো মানুষজন বলে এলিভেটর পিচ, যে এলিভেটর পিচটা বলে যে একটা এলিভেটরের মধ্যে দুই কি বলে 30 সেকেন্ডের মধ্যে আর কি কোম্পানিটা বুঝাতে পারবে। সো এটা তো আমরা থিওরিটিক্যালি পড়ছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি ফার্স্ট সাকসেসফুল স্পিচ ওয়াজ ইনসাইড এ এলিভেটর। ওই দরজা থেকে একজন বার হচ্ছে, আমি তাকে কথা বলতেছি যে ভাই আমি বাংলাদেশে ইয়ে করবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো, এলিভেটরের মধ্যে আমি ডেভ ম্যাকলোনের সাথে দেখা করতে চাই, কীভাবে দেখা করবো। হ্যাঁ, আরেকটা জিনিস বুদ্ধিমানে করছিলাম যে আমি আমার ইউনিভার্সিটির ইয়ে হলো গিয়ে ওয়ার্টন হলো গিয়ে ওয়ার্ল্ডের টপ বিজনেস স্কুল, আমি একটা ওয়ার্টনের টি শার্ট পরছি। তো সে এলিভেটরের মধ্যে নামতেছে, আমি বাংলাদেশ বলতেছি, আর সে ওয়ার্টনের দিকে তাকায় আছে। সে বলে যে তুমি বাংলাদেশে এটা করতে চাও? হ্যাঁ। আচ্ছা তুমি ওয়ার্টনে পড়ছো? আচ্ছা হ্যাঁ। আমাদের একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে একটা $20 টিকিট, এবং এই $20 টিকিট সে তখন ফোনও এখন অ্যান্ড্রয়েডে যখন কিনা যায় তখন সে তার ল্যাপটপ খুলে $20 টিকিট আমাকে কিনে দিল। সো আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি কেউ যে আমার কথা শুনে টাকা দিছে, এই $20 একটা টিকিট। নেটওয়ার্কিং ইজ অলসো এ ক্যাপিটাল। বিজনেস করতে গেলে কিন্তু শুধু আর্থিক বা টাকা পয়সার ক্যাপিটাল হলে হয় না, নেটওয়ার্কিং ইজ এ বিগ অ্যাসেট ফর দ্য এন্টারপ্রেনার। পড়া, আমরা অনেকে এন্টারপ্রেনার যারা হয়ে যান আপনারা হয়তো মনে করেন যে সব জানতে হয়ে গেছি, বাট এই যে কন্টিনিউয়াস লার্নিং, দিস ইজ এ বিগ থিং। নিজেকে আপডেট রাখা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা এন্টারপ্রেনার তাদেরকে চিন্তা করতে হবে যে এই ফান্ডটা ইউজ করতে গেলে প্রথমেই কিন্তু নিজের টাকা দিয়ে শুরু করতে হয়, কিন্তু বাইরে থেকে অ্যাঞ্জেল ইনভেস্টর বলেন আর ব্যাংক বলেন অথবা ভিসি বলেন, প্রথম টাকাটা কেউ দিবে না, প্রথম টাকাটা নিজেকেই কালেক্ট করতে হবে। আমাদের যে এন্টারপ্রেনিউরিয়াল এডুকেশনটা একজন ফাউন্ডারের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন? মনে করি যে কিছু হার্ড স্কিল থাকা দরকার, হার্ড স্কিল ছাড়া আসলে সম্ভব না। তো হার্ড স্কিলটা কীভাবে আসবে, মানে ইউনিভার্সিটি লেভেলে আসা যায়। যেমন আমার যে ফাইন্যান্সিয়াল মডেলিং স্কিল, এটা আমার ইউনিভার্সিটি লেভেল থেকেই আমার ইয়ে হয়েছে। আপনারা সবাই তো একটা সময় বুঝতে পারছেন না আমার ব্যবসাটা এখন স্কিপ করা উচিত, আরেকটা জায়গায় চলা উচিত, ঠিক না? তো আমি কীভাবে বুঝবো যে বর্তমানে এই ব্যবসাটার ফিউচার নাই, বা কীভাবে এটা বুঝবো যে আমার বর্তমানে ব্যবসাটা স্কিপ করা উচিত? এটা বলেন আমরা আয়নায় গিয়ে নিজের ছবি দেখি, তাই না? তো ছবি দিয়ে কী করি, একবার চুলটা এদিকে নেই, একবার এদিকে নেই, তাই না? তো তার মানে নিয়ে চেষ্টা করি যে বোঝার জন্য যে কোনভাবে আমাকে ভালো লাগতেছে, সেইভাবেই তো আমরা শেপটা চেঞ্জ করি। তো ঠিক একইভাবে বিজনেসটাও কিন্তু অনেকটা এই টাইপেরই, নিজেকে নিজের সাথে ফাইট করতে হবে, বুঝতে হবে যে কোনটা ভালো। এই যেমন আমি যেমন বললাম যে অনেকবার অনেক জিনিস কিন্তু আমরা চেঞ্জ করেছি, তাই না?